সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনায়, বিশেষ করে স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট নিয়ে যারা কানাডাতে আসবেন, ল্যান্ড করবেন, তাদের জন্য মূলত আজকের আলোচনাটি প্রস্তুত করা। স্টুডেন্ট এবং ওয়ার্কার উভয় ক্ষেত্রেই তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স খুব কমই থাকে কানাডাতে আসার বা আপনার কানাডা জার্নি করার। তো প্রথমবারের মতো যারা কানাডাতে আসেন, যেটা ঘটে যে স্টুডেন্টদের এবং ওয়ার্কারদের ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট এগুলো কিন্তু ইস্যু করা হয় পোর্ট থেকে। আগে কি হয়, আগে স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশনটা যদি অ্যাপ্রুভাল পায় তখন পাসপোর্ট জমা দেওয়ার পরে পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং হয়, সেই ভিসা নিয়ে কানাডাতে এন্ট্রি করার পরে পোর্ট থেকে তাদেরকে স্টাডি পারমিট কিংবা ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়। ওয়ার্কারদের জন্য ওয়ার্ক পারমিট, স্টুডেন্টদের জন্য স্টাডি পারমিট ইস্যু করতে হয় বা করা হয়। তো এই যে ইন্টারভিউ, এখানে স্টুডেন্টদের এবং ওয়ার্কারদের কিন্তু একটা ইন্টারভিউ ফেস করতে হয় কানাডাতে। তো এটার সাথে রিলেট করে অনেকগুলো বিষয় জেনে রাখাটা দরকার, সেগুলো নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। যারা স্টাডি পারমিট নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন, ওয়ার্ক পারমিটের কথাটি বলে রাখি, ওয়ার্ক পারমিট নিয়ে প্রচুর ফ্রড হয়। আপনি যদি একদম হাই ক্লাসের কোনো ওয়েল প্রফেশনাল ব্যক্তি হন, আপনি সরাসরি যদি কোনো এমপ্লয়ারের কাছ থেকে জব অফার পান, তাহলে আপনি ট্রাই করবেন কোনো এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিটের কাজ করবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকলো। এরকম শত শত ব্যক্তিদেরকে আমরা পেয়েছি যারা প্রতারিত হয়েছে বিভিন্নভাবে। আমরাও কাউকে ওয়ার্ক পারমিটের সার্ভিস দিই না, কিন্তু যেহেতু কানাডাতে এই সার্ভিসটা আছে বা কানাডাতে এই ভিসাটা আছে, এটার সাথে রিলেট করে অনেক আলোচনা করি যাতে করে কমন পিপলরা এখান থেকে উপকৃত হয়। এই জন্য ওয়ার্ক পারমিটের আলোচনা শুনে মনে করবেন না যে ওয়ার্ক পারমিটের সার্ভিস আমরা দেই, এই বিষয়ে আমরা নিরুৎসাহিত করি, কারণ এখানে প্রতারিত হয় বেশিরভাগ লোক। যদি রিয়াল ওয়েতে আপনি সুযোগ পান, সেটা আপনার লায়াবিলিটিসে আপনি করবেন, খুব সাবধানের সাথে করতে হবে, কারণ ম্যাক্সিমাম পিপলরা এখানে কোনো না কোনোভাবে প্রতারিত হয়। এমন দেখা গেছে যে আপনার পাসপোর্ট রিকোয়েস্ট লেটার আসছে, পাসপোর্ট রিকোয়েস্ট লেটার সিঙ্গাপুরে যাওয়ার পরে ভেরিফাই করে দেখা গেল যে এটা অ্যাকচুয়ালি ফেক পাসপোর্ট রিকোয়েস্ট লেটার ছিল। এরকম অনেকে আমাদেরকে নক দিয়েছেন, এই জন্য আপনাদেরকে সাবধান করে দিলাম ওয়ার্ক পারমিট ভিসার বিষয়ে। তো ওয়ার্কার এবং স্টুডেন্ট উভয় পক্ষই যারা এখানে ল্যান্ড করবেন, তাদের অনেকগুলো বিষয় খেয়াল রাখা দরকার, তাদের নিয়েই মূলত আজকের আলোচনা। If you are arriving in Canada for the first times as an international student or temporary foreign worker, knowing that to expect can make the journey smoother. তো তথ্যগুলো আগে থেকে জানা থাকলে অনেক বিষয় আপনি নিজেকে রেডি করতে পারবেন। প্রয়োজনে ডামি ইন্টারভিউ বাসাতেও প্র্যাকটিস করতে পারেন যে কী ধরনের প্রশ্ন আপনাকে করা হতে পারে, কিন্তু সেটা যদি আপনি নাই জানেন তাহলে তো আপনার প্রস্তুতি সেভাবে হবে না। রিসেন্ট টাইমে কানাডা ওভারঅল সব কিছুতেই অনেক কঠিন নিয়মকানুনের কারণে এই বিষয়গুলি জেনে রাখাটা আপনাদের জন্য পজিটিভ হবে। আপনারা নিজেরা রিসার্চ করলে আরও অনেক বেশি জানবেন, জাস্ট আপনাদেরকে একটু এগিয়ে দেওয়া, সে কারণে এই আলোচনা। এটা জানলে আপনি 100 সলিড হবেন এই গ্যারান্টি দিচ্ছে না, কিন্তু এগুলো আপনাকে হেল্প করবে। এটার বাইরে আপনি অনেক কিছু জানবেন নিজ দায়িত্বে। হ্যাভ all your essential documents on you. There are some documents both international students and temporary foreign workers need to have on them when arriving in Canada. তো যখন আপনারা এখানে আসবেন, ট্রাভেল করবেন, তখন অনেকগুলো ডকুমেন্টস যেগুলো খুবই দরকার সাথে রাখাটা। নাম্বার 1 হচ্ছে পাসপোর্ট। এটা তো বলার অপেক্ষা থাকে না, পাসপোর্ট ছাড়া তো কীভাবে আসবেন, এয়ারপোর্টেই তো আটকে যাবেন, সেখানে পার হওয়ার কোনো সুযোগই থাকবে না। তারপর হচ্ছে প্রুফ অফ ফান্ডস। আপনি যখন ভিসা অ্যাপ্লাই করেছিলেন তখন আপনার প্রুফ অফ ফান্ড শো করেছিলেন, সেই সময় আপনার ব্যাংকে যে পরিমাণে টাকা ছিল সেটা হয়তো সে পরিমাণে নাও থাকতে পারে, বিশেষ করে স্টুডেন্টদের হয়তো বা তারা টিউশন ফি জমা দিয়েছে, তার ভিসা পাওয়ার পরে আরও অন্যান্য খরচ হতে পারে, কিন্তু তারপরেও ব্যালেন্স খুব বেশি নড়চড় না করাটাই ভালো। এক্ষেত্রে প্রুফ অফ ফান্ডসের ডকুমেন্ট যেগুলো ইমিগ্রেশনে শো করেছিলেন সেগুলো যদি সাথে থাকে নিতে পারেন, এটা নিতে পারলে ভালো হবে। এই ভিসা অর ইটিএ, তো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বিশেষ করে এশিয়ান কান্ট্রি স্টুডেন্ট যারা, তাদের তো পাসপোর্টে ভিসা লাগবে, ভিসা স্ট্যাম্পিংটা নিতে হবে। ইউরোপিয়ান কান্ট্রির যারা স্টুডেন্ট তাদের ইটিএ থাকবে, তাদের তো ইউজুয়ালি ভিসার প্রয়োজন হয় না ভিসা স্ট্যাম্পিংয়ের। ইউর লেটার অফ ইন্ট্রোডাকশন, আপনি যখন কানাডা থেকে ভিসা পাবেন আপনাকে আপনার আরসিআইসি অ্যাকাউন্টে কিন্তু একটি পোর্ট অফ এন্ট্রি লেটার দেওয়া হবে, সেই লেটারটার সাথে অবশ্যই আনবেন। তারপরে ইউএস সিটিজেন, গ্রিন কার্ড হোল্ডার যারা, এরপর ফ্রেঞ্চ সিটিজেন যারা, তাদের ক্ষেত্রে কিছুটা একটু ভিন্নতা আছে। who are a resident of Saint Pierre and Miquelon are visa or ET exempt. They must show proof of their citizenship or PR status. তো এখানে ইউএসএ এর সিটিজেন এবং গ্রিন কার্ড হোল্ডার হলে তাদের এখানে লেটার অফ ইন্ট্রোডাকশনটা জরুরি না। দে ক্যান অ্যাপ্লাই ফর দেয়ার স্টাডি পারমিট অ্যাট দেয়ার পোর্ট অফ এন্ট্রি, তারা পোর্টে এসে স্টাডি পারমিট অ্যাপ্লাই করতে পারে। মিন হোয়াইল দেয়ার আর সাম অ্যাডিশনাল ডকুমেন্টস দ্যাট আর নিডেড ডিপেন্ডিং অন দি টাইপ অফ পারমিট ইউ সিক এন্ট্রি উইথ। এখানে একটু ভালো করে খেয়াল করুন, স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট উভয়দের জন্যেই
অ্যাডিশনাল ডকুমেন্টস রিকোয়ার্ড, যে ডকুমেন্টগুলো সাথে রাখাটা দরকার। স্টাডি পারমিট হোল্ডার দিয়ে জানি কপি অফ লেটার অফ অ্যাকসেপ্টেন্স, আপনি ইউনিভার্সিটি থেকে যে লেটার অফ অ্যাকসেপ্টেন্স পেয়েছেন সেটার সাথে রাখবেন। দেখা গেলো যে আপনি অ্যাপ্লাই করেছেন জানুয়ারি ইনটেকে আপনার ভিসা হয়নি বা ভিসার রেজাল্ট আসতে দেরি হলো, আপনি মে ইনটেকের জন্যে ডিফার করলেন, তখন আপনার কিন্তু ডিফারেলের জন্যে মে ইনটেকের জন্য একটা আলাদা অফার লেটার থাকবে। তো আপনি কী করবেন, দুইটা অফার লেটারই নেবেন, সাথে করে রাখবেন, যে আপনি ইমিগ্রেশন অফিসারকে ব্যাখ্যা করবেন বিষয়গুলো। ভ্যালিড ইমিগ্রেশন মেডিকেল রেজাল্ট, তো ইউজুয়ালি কানাডাতে স্টাডি পারমিট নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসে তাদের কিন্তু প্যানেল ফিজিশিয়ানদের থেকে মেডিকেল রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হয়। তো প্যানেল ফিজিশিয়ানদের থেকে যে মেডিকেল রিপোর্ট করবেন, তারপর আপনাকে একটি ডকুমেন্ট তারা দিবে, সেগুলো সংরক্ষণ করবেন। ওয়ার্কারদের ক্ষেত্রে যে বিষয়গুলো লাগবে, প্রুফ ইউ মিট দি রিকোয়ারমেন্ট অফ জব, প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্রুফ অফ এডুকেশন, আপনি যেগুলো শো করেছেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের সময় সেগুলো সাথে করে নেবেন, সেগুলোর আসলে যে জেনুইন কেনা সেগুলো পোর্টে চেক করা হবে। কপি অফ এমপ্লয়ার পজিটিভ এলএমআই, আপনি ধরে নিচ্ছে যে আপনি এলএমআই সহ আসতেছেন, কারণ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে তো আসতে এলএমআইয়ের প্রয়োজন হয়, এক্ষেত্রে এলএমআই লেটারটা দিতে হবে। অফার অফ এমপ্লয়মেন্ট নাম্বার, তো আপনাকে যে এমপ্লয়মেন্ট নাম্বারের মাধ্যমে আপনি ভিসা অ্যাপ্লাই করেছেন সেই এমপ্লয়মেন্ট নাম্বারটাও এখানে তারা চেক করে দেখবে, এগুলো সাথে করে আনতে হবে। Be sure that you have all these documents ready on your person. Do not put any essential documents in your checked luggage. তো এখানে বেশ কিছু বিষয় আছে যে আপনি কি সব কিছু আপনার লাগেজে ঢুকাই রাখবেন, দেখা গেলো লাগেজটা আপনার ভিতরে থাকলো, তো আপনার হাতে হ্যান্ডব্যাগে সব কিছু হয়তো নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিছু কিছু ডকুমেন্ট আছে যেগুলো লাগেজে না রেখে আপনার হ্যান্ডব্যাগে রাখলেই ভালো। ইট ইজ অলসো গুড প্র্যাকটিস টু কিপ এ রেকর্ড অফ দি অ্যাড্রেস হোয়ার ইউ উইল বি স্টেইং ইন কানাডা। তো এখানে স্টুডেন্ট এবং ওয়ার্কার যারা কানাডাতে আসতেছেন অবশ্যই কোনো না কোনো অ্যাড্রেসে তো আপনাকে উঠতে হবে, কোথায় উঠবেন সেই অ্যাড্রেসটা আপনার অন্তত মোবাইলে স্ক্রিনে বা একটা পেপারে প্রিন্ট করে রাখবেন ইন্টারভিউ দেওয়ার সময়, যাতে অ্যাটিগ্যালেন্স আপনি বলতে পারেন। ইম্পর্টেন্ট ফোন নাম্বার, আপনি যার বাসায় উঠবেন বা যেখানে উঠবেন, হোটেলে উঠলে হোটেলের নাম্বার, তারা হয়তো ফোন করে জেনে নেবে যে আসলে আপনি সেখানে বুকিং কনফার্ম করেছেন কিনা। অ্যান্ড এ মেজর ক্রেডিট কার্ড অর কানাডিয়ান ডলার ফর ইমিডিয়েট ইউজ, তো যেগুলো আপনি কানাডাতে ব্যবহার করবেন সেগুলো ডিক্লেয়ার করবেন। গেটিং ইউর স্টাডি অর ওয়ার্ক পারমিট অ্যাট দি এয়ারপোর্ট, তো আপনি যেটা জেনেছেন যে আপনি ভিসা নিয়ে কানাডাতে এন্ট্রি করতেছেন, করার পরে আপনার পারমিটটা ইস্যু করতেছে এয়ারপোর্টে। আফটার ইউ অ্যারাইভ ইন কানাডা ইউ উইল বি ইন্টারভিউড বাই দি কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি অফিসার। দিস ইন্টারভিউ টেক্স প্লেস অ্যাট দ্য পোর্ট অফ এন্ট্রি। When arriving on an international flight, you will be directed to line up to proceed through immigration and customs. When you get to the front of the line, the CBS officer will check your documents, ask some questions, and assess whether you meet Canada's entry requirement. It is also their job to check that you have genuine temporary resident intent. This means respecting the continuous conditions of your permit and leaving Canada at the end of your authorized stay. If the officer is not satisfied that you are likely to leave Canada at the end of your authorized stay, they may refuse to issue your study work permit. এখানে একটু বিষয় ভালো করে খেয়াল করে দেখুন, আপনি কানাডাতে ভিসা নিয়ে ল্যান্ড করেছেন, তারপরে আপনাকে ফেরত দিতে পারে যদি আপনার কথাবার্তা আচার আচরণের সন্দেহ প্রতীয়মান হয় ইমিগ্রেশন অফিসারের কাছে। যদি তারা মনে করে যে অ্যাকচুয়ালি আপনি এখানে আসতেছেন থেকে যাবেন সারা জীবনের জন্য, এই ধরনের একটা সন্দেহ তারা করে, অনেক সময় অ্যাকচুয়ালি আপনি থাকবেন না, তারপর আপনাকে সন্দেহ করতেছে। এই জন্য এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করবেন, ভালো করে অ্যান্সারগুলো প্রস্তুত করতে হবে যাতে করে আপনি ইমিগ্রেশন অফিসারকে সেটাতে বোঝাতে পারেন। দেন কোয়েশ্চেন বাই দ্য অফিসার, ইউ শুড বি এন্টায়ারলি ট্রুথফুল, লাইং constitutes mispresentation and can lead to 5-year ban on Canadian immigration. তো আপনি সব তথ্যগুলো ট্রুথফুলি দিবেন, কোনো মিস্টেক যদি আপনার থেকেই থাকে সেটা অনেস্টলি স্বীকার করবেন, তাতে আগে তাকে বলে নেবেন দরকার হলে কোনো যদি মিস্টেক থেকে থাকে, অনেক সময় অনিচ্ছাকৃত এরকম থাকতেই পারে, এই বিষয়গুলো আগে ক্লিয়ার করে নেওয়াটা ভালো। আফটার ইউ হ্যাভ কমপ্লিটেড দি ইন্টারভিউ ইউ আর approved, the CBS officer will issue your study or work permit. This document gives you temporary resident status to স্টাডি ওয়ার্ক ইন কানাডা। তো ইন্টারভিউ হলো, ডকুমেন্ট আগে যা দিয়েছেন সেগুলো আগে ক্রস চেক করলো, সব কিছু মিলে তারা পজিটিভ আপনার ব্যাপারে, এবার আপনাকে ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট ইস্যু করলো, তো আপনি সেখান থেকে মূলত কানাডাতে লিগাল ওয়ার্কার বা স্টুডেন্ট হয়ে গেলেন। বি শিওর টু ডাবল চেক দি পারমিট টু কারেক্ট এনি ইরর্স অর আক্স এনি কোয়েশ্চেন। বিষয় হলো ডকুমেন্টে পেয়ে খুশিতে গদগদ হতেই পারেন, কিন্তু একটা বিষয় খেয়াল করবেন যে ইমিগ্রেশন অফিসারদেরও ভুল হয়, ডকুমেন্টও ভুল হয়, কানাডা ইমিগ্রেশন থেকে ইস্যুকৃত ডকুমেন্টও ভুল থাকে। প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যে এই ধরনের অনেক ক্ষেত্রে নামের ভুল হয়ে যায়, তো ভুল হতেই পারে মানুষের,
এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এই জন্য একটু চেক করে নেবেন যাতে করে কোনো কারেকশন থাকলে সেটা এয়ারপোর্টে করে ফেলতে পারেন। ফর এক্সাম্পল, রিগার্ডিং দি পারমিটস এক্সপায়ারি ডেট, দি নেম অফ দি এডুকেশনাল ইনস্টিটিউশন অর এনি আদার ক্লারিক্যাল এরর্স। Many students come to Canada with the intention to obtain post-graduation work permit after graduation and pursue permanent residency. স্বাভাবিকভাবে অনেকে তো এখানে PGWP কমপ্লিট করে পার্মানেন্ট রেসিডেন্সির ইন্টেনশন নিয়ে আসেন। IRCC রিকগনাইজ দি কনসেপ্ট অফ ডুয়াল ইন্টেন্ট দ্যাট এ ফরেন ন্যাশনাল সিকিং অ্যাডমিশন মে হোল্ড এ জেনুইন ইন টেম্পোরারি রেসিডেন্ট ইন্টেন্ট simultaneously with an intent to pursue immigration. Additional tip: if you are entering Canada through a port that is not your final destination, remember to keep time aside in your domestic layover to get your first permit. You are required to get your permit at the location of your first entry, regardless of where you plan to study work in Canada. তো এখানে বুঝতে পারতেছেন যে আপনি প্রথমেই যেখানে এন্ট্রি করবেন, দেখা গেলো আপনি যাবেন হচ্ছে সাসকাচুয়ানে, আপনি সরাসরি সাসকাচুয়ানে ফ্লাইট পাচ্ছেন না, আপনাকে হয়তো টরন্টোতে নামতে হবে, নেমেই আপনি সাসকাচুয়ানে যাবেন। তো এখানে যেটা বলা হচ্ছে যে আপনি আপনি যেখানে ফার্স্ট এন্ট্রি করবেন সেখানেই আপনি পারমিটটা হয়তো আপনি পাবেন, সেটা পেয়ে সেটা বুঝে নিয়ে আপনাকে যেতে হবে। কোনো কারণে দেখা গেলো যে আপনি মনে করতেছেন যে আপনি ফাইনাল ডেস্টিনেশন যেখানে সেখানে গিয়ে এটা পাবেন। এই বিষয়গুলো একটু খোঁজখবর নিতে হবে। এখানে এই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে। অনেক সময় এই ধরনের ভুল হতে পারে যে আপনি কানেক্টিং ফ্লাইটে যখন যাচ্ছেন একদম ডোমেস্টিক ফ্লাইটে, সেখানে গিয়ে এটা নেওয়ার সম্ভাবনাই বেশি। ইউ আর রিগার্ড টু গেট ইউর পারমিট অ্যাট দি লোকেশন অফ ইউর ফার্স্ট এন্ট্রি। আমি এটা আবার রিপিট করলাম, রিগার্ডলেস অফ হোয়ার ইউ প্ল্যান টু স্টাডি অর ওয়ার্ক ইন কানাডা। তার মানে ফার্স্ট এন্ট্রি যেখানে হবে সেখানে আপনি পারমিটটা পাবেন, এই জন্য সেখান থেকে পারমিটটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অ্যারাইভিং ইন কানাডা থ্রো এ ল্যান্ড বর্ডার। কেউ যদি ল্যান্ড বর্ডারের মাধ্যমে আসেন, এয়ারপোর্টে না, ল্যান্ড বর্ডার তো যেমন এখানে ইউএসএ পাশে আছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স অ্যারাইভিং ইন কানাডা থ্রো ল্যান্ড বর্ডার্স also have the same interview process with the CBSA officer. If arriving in personal vehicle, you will typically be directed to park and exit your vehicle to proceed into a nearby building for interview with an immigration officer. Avoid common mistake at the Canadian border, not declaring cash or cash-like instrument above 10,000 Canadian dollar. তো আপনি যদি 10,000-এর বেশি ক্যানাডিয়ান ডলার নিয়ে আসেন তাহলে সেটা অবশ্যই সিবিএসই অফিসারের কাছে ডিক্লেয়ার করতে হবে। দিস অলসো অ্যাপ্লাইজ if the equivalent in foreign currency or financial instruments such as bank draft, checks, traveler checks, money order, or bearer bonds. You can legally bring any amount of money into Canada, but if the amount is equivalent to 10,000 Canadian dollar or more and you do not declare it to the officer, your fund may be seized. এখানে এই বিষয়টা কিন্তু খুবই খেয়াল করতে হবে। এখানে আপনি যদি সব কিছু লিগালি ডিক্লেয়ার না করেন তাহলে এটা আপনার বাজেয়াপ্ত করে ফেলতে পারে তারা, এই জন্য খেয়াল করতে হবে বিষয়গুলো। ব্রিঙ্গিং টু মাস প্রেসক্রিপশন মেডিকেশন। অতিরিক্ত পরিমাণে মেডিসিন আনাটা এটাও সন্দেহজনক কানাডার কাছে। কানাডা প্লেসেস লিমিট অন হাউ মাস প্রেসক্রিপশন মেডিকেশন ক্যান বি ইম্পোর্টেড ফর পার্সোনাল ইউজ। তাহলে এই স্লাইড থেকে আমরা যেটা শিখলাম, 10,000-এর বেশি যদি আপনি ক্যাশ ক্যারি করেন সাথে করে, অবশ্যই সেটা ডিক্লেয়ার করবেন। তা না হলে সন্দেহ হলে আপনার এটা যদি তারা কাউন্ট করে তাহলে সেটা পুরো টাকাটা তারা এখানে জরিমানা করতে পারে, কনফিসকেট করতে পারে। আচ্ছা, এবার আমরা আসি। জেনারেলি ট্রাভেলার্স মে ব্রিং এ পার্সোনাল কোয়ান্টিটি অফ প্রেসক্রিপশন ড্রাগস, অ্যাপ্রক্সিমেটলি 9 days সাপ্লাই ফর দেয়ার ওন ইউজ। তো এখানে বুঝতে পারতেছেন যে আপনি ওষুধ নিয়ে আসবেন হয়তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, বাংলাদেশ থেকে আপনি যদি যান, আপনি এখানে হয়তো ওষুধের দাম সস্তা, তো কী পরিমাণে নিতে পারবেন এখানে একটা লামসাম ধারণা, সেটা হলো যে আপনি 90 দিনের ওষুধ সাথে করে নিতে পারবেন। এরপর বিষয়গুলো আরও ভালো করে যাচাই বাছাই করে নেবেন, তার বেশি না নেওয়াই ভালো হবে। ইফ ইউ আর ব্রিঙ্গিং প্রেসক্রিপশন মেডিকেশন, কিপ অল মেডিকেশন ইন ইটস অরিজিনাল লেবেল প্যাকেজিং। তো কোন প্রেসক্রিপশনের আলোকে ডাক্তারের যে প্রেসক্রিপশন নোট সেটা সাথে রাখবেন, সেই প্যাডটা সাথে রাখবেন, যাতে করে সন্দেহ হলে তারা এটা খেয়াল করতে পারে, দেখতে পারে যে প্রকৃতপক্ষেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি সব কিছু ক্যারি করতেছেন। ক্যারি এ কপি অফ ইউর প্রেসক্রিপশন অর এ নোট ফ্রম ইউর ডক্টর অ্যান্ড বি প্রিপেয়ার্ড টু এক্সপ্লেইন দি মেডিকেল নিড ইফ আস্কড বাই সিবিএসই অফিসার।
Failing to declare controlled substances. Many medications fall under Canada Controlled Drug and Substances Act. তো এখানে অনেক ড্রাগ আছে যেগুলো আপনার এখানে তাদের কন্ট্রোলিং সিস্টেমের মধ্যে পড়ে, সেগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। ইফ ইউ নিড টু ব্রিং such medication, you must declare them to the border service officer even if you are not specially asked about them. তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে যেগুলো বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়ে সেগুলো নিজে থেকেই ডিক্লেয়ার করা, যদিও অফিসার আপনাকে নাও জিজ্ঞেস করে। সেকেন্ড টাইমে জিজ্ঞেস করলে হয়তো ধরা পড়তে পারে, সেই জন্য তার আগে নিজে থেকে বলাটাই ভালো। ইউ মাস্ট অলসো ক্যারি এ ভ্যালিড প্রেসক্রিপশন ইন ইউর নেম প্রেসক্রাইবড বাই এ ভ্যালিড practitioner. Bring the medication package in its original pharmacy or hospital package. Bring only personal supply, a single course of treatment, 30 days supply based on the usual daily dose. এখন বিষয় হলো সাথে করে আপনি নাপা ট্যাবলেট নিলেন, প্যারাসিটামল নিলেন, নাপা সিরাপ নিলেন ইচ্ছা মতো, কিন্তু সেটার কোনো প্রেসক্রিপশন নাই। কেনারাতে এটা একটা প্রবলেম। আপনি দরকার হলে কোনো ডাক্তারের কাছ থেকে এটা লিখে নিয়ে তারপরে ক্যারি করেন সাথে করে, কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো যেমন আপনার দেশে আপনি ওষুধ ক্রয় করতে পারেন, কেনাডাতে কিন্তু এটা সম্ভব না। কমনলি প্রেসক্রাইবড কন্ট্রোলড সাবস্টেন্সেস ইনক্লুড opiates and stimulants. There are hundreds of controlled substances. Check all medications against Canada Controlled Drugs and Substances Act to see whether any of your medications are controlled substances. Your medication may have a brand name. To check whether it is controlled substances, you will need the name of the substances. For example, Adderall contains অ্যাম্ফেটামাইন অ্যান্ড, এটা ডাক্তারি পরিভাষা, পড়াটা মুশকিল, একটু দেখে নিন আপনারা। নট নোয়িং হুইচ আইটেমস আর prohibited or need to be declared. There are some products that must be declared when entering Canada. অনেক প্রোডাক্ট থাকবে যেগুলো আপনার ডিক্লেয়ার করতে হবে। These are food, plants and animals, alcohol, tobacco and vaping products, and firearms and weapons. Meanwhile, there are some products that are prohibited. You should not attempt to enter Canada with any of the following. কি নিতে পারবেন না, সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। cannabis containing products, illegal drugs, prohibited firearms or other prohibited weapons, sick animals, তারপর endangered species, parts from endangered species, any package whose contents are uncertain to you, যেগুলো আপনি জানেন না, আমাকে হয়তো সাথে করে একটা প্যাকেট দিয়ে দিল। গেটিং এ সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার। তো এখানে আপনি যে এয়ারপোর্টে নামতেছেন, নামার পরে আপনার আরেকটি কাজ হলো সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা নেয়া। এ সিন is a 9-digit number that is assigned to people in Canada for income tax purposes and to help them receive federal benefits. International students also need a SIN if they plan to work in Canada or access any benefits. Select airports have Service Canada centers outside that allow temporary resident and permanent resident to apply for their SIN directly upon arrival. Service Canada centers are available at the following airports. তো এখানে সার্ভিস কানাডা সেন্টার থেকে মূলত সিন নাম্বারটা নিতে হবে। কোন কোন এয়ারপোর্টে নামলে আপনারা সিন নাম্বার নিতে পারবেন খেয়াল করুন। টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এরপর মন্ট্রিয়াল ট্রুডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভ্যাঙ্কুভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ক্যালগেরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এডমন্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ডিপেন্ডিং অন হোয়েন ইউ আর অ্যারাইভ এট দি এয়ারপোর্ট, আপনি এমন সময় নামলেন যে সময় অফিস বন্ধ, সেই সময় আসলে তো পারবেন না। পরে কী করবেন, সার্ভিস কানাডা ইন্টার মে নট বি ওপেন অ্যাট দ্য ক্লোজ টাইম। If you are unable to get your SIN at the airport, you can always apply online after you land or from a Service Canada center outside the airport. তাহলে এয়ারপোর্টে যদি না হয়, আপনার আউটসাইডে যে এয়ারপোর্টে আউটসাইডে যে সমস্ত সার্ভিস কানাডা সেন্টার রয়েছে সেখান থেকে আপনি সিন নাম্বারটা ক্যারি করতে পারেন, নিতে পারেন, অনলাইনেও আবেদন করতে পারেন। তো আজকের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট নিয়ে যারা কানাডাতে আসবেন তাদের সতর্কতামূলকভাবে এই যে বিষয়গুলো খেয়াল করা দরকার সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করেছি। তো আপনি যে ভিসা অ্যাপ্লিকেশনের সময় যা কিছু দেখাবেন সেগুলোর আলোকে আপনার ডকুমেন্টগুলো এখানে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। আশা করি তাহলে সমস্যা হবে না। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।